আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাও, আমরা কিছুক্ষণ পরেই সবাই যুক্ত হওয়ার পরে ক্লাস শুরু করবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রায়হান, লিমা। আছি আলহামদুলিল্লাহ, আজকে ভালো আছি। আফরিন, হ্যালো। আফরিন তাজবির। ঠিক আছে, আরো কিছু। ওয়ালাইকুম আসসালাম আফরিন। আর কয়েকজন, মাহফুজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আজকে সুস্থ আছি। সকালে অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, তোমরা বসো। রাসেল চ্যাপ্টার শেষ করতে কতদিন লাগবে সেটা এখনো আমার প্ল্যান নাই আসলে। আমি এটা কথাটা আগেও বলছিলাম যে আমার হচ্ছে যে যত ক্লাস লাগে আমরা ঠিক তত ক্লাসে নিব, বুঝছো? তোমাদের এখন টাইম আছে, ডিটেলসে আমরা পড়বো যাতে জিনিসগুলো তোমাদের মনে থাকে, হ্যাঁ। আর একেবারে যাতে যাতে অ্যাডমিশনও কভার হয়ে যায়, ঠিক আছে? যাতে একটা চ্যাপ্টার এমনভাবে শেষ করবো যাতে তোমার এটা নিয়ে একাডেমিক অ্যাডমিশনের মধ্যে আর কোনো টেনশন করা না লাগে। এটা শেষ মানে ভালোভাবে শেষ, ঠিক আছে? এরকম আর কি। আর আফরান, আমার ভিলেজ চিটংয়ে না, আমার ভিলেজ হচ্ছে নোয়াখালীতে। ওকে, দেন আমরা স্টার্ট করি। প্রথম হচ্ছে স্টেম কোষ কি? স্টেম কোষ হচ্ছে যে কোষ অন্য যে কোনো প্রকার কোষে রূপান্তরিত হতে পারে বা ডিফারেন্সিয়েটেড হতে পারে। ডিফারেন্সিয়েটেড মানে কি দেখো, সাপোজ এটা হচ্ছে একটা সেল। এই সেলের মধ্যে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। এখন প্রত্যেকটা কোষ, এটা হচ্ছে একটা কোষ ধরলাম, এটা হচ্ছে তোমার একটা একটা নিউরন ধরতে পারো।
আর এটা হচ্ছে যে ধরো একটা হার্টের মধ্যে একটা সেল বা লিভার সেল ধরো, যকৃত কোষ। এখন এই দুইটার মধ্যে দেখো জেনেটিক ম্যাটেরিয়াল সেম। ধরো একজন ব্যক্তিরই মিস্টার আব্দুল করিমের হচ্ছে যে এই সেলটা হচ্ছে ওনার নিউরনের সেল, আর এই সেলটা হচ্ছে ওনার যকৃতের সেল বা লিভারের সেল, ঠিক আছে? এখন এই দুইটা সেলে তাহলে জেনেটিক কম্পোজিশন যেটা সেটা সেম থাকবে, কিন্তু হচ্ছে যে এদের কাজ কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? একজন হচ্ছে যে তোমার কিছু মেটাবলিজম টেটাবলিজম করে, আর নিউরন আমাদের হচ্ছে যে এই যে বার্তাগুলো বহন করে, কিছু হচ্ছে যে মস্তিষ্ক থেকে আমাদের পেরিফেরাল অর্গানগুলোতে বা বা বাহ্যিক অর্গান যেগুলো সেগুলোতে হচ্ছে যে সিগন্যাল পাঠায়, কিছু এই বাইরের অর্গানগুলো থেকে হাত পা থেকে সিগন্যাল ব্রেনে নিয়ে যায়, ঠিক আছে? নাম মানে হচ্ছে তোমার নার্ভ কন্ডাকশন, এটা হচ্ছে যে কন্ডাকশনের সাথে জড়িত আর কি, ঠিক আছে? আমাদের হচ্ছে যে এই যে সিগন্যালগুলো সেগুলো কিছু হচ্ছে ব্রেইন থেকে পেরিফেরাল অর্গানগুলোতে নেয়, পেরিফেরাল অর্গান থেকে আবার ব্রেইনে নিয়ে আসে। এই কাজগুলো করে আর কি নিউরন। আর যকৃত কোষ অনেক ধরনের কাজ আছে, আমরা বেশি যেটা করে সেটা হচ্ছে মেটাবলিজম, সেটা মনে রাখি, ঠিক আছে? তাহলে এদের কাজ ডিফারেন্ট, কিন্তু হচ্ছে যে গঠনের দিক থেকে যদি আমরা চিন্তা করি জেনেটিক গঠন হচ্ছে একই। এটার মানেই হচ্ছে যে এরা একটা নির্দিষ্ট ধরনের কোষ থেকে প্রথমেই কি তৈরি হয়েছে। প্রথমে ধরা হচ্ছে যে আমরা যে পড়ছিলাম যে তোমার হচ্ছে যে একটা শুক্রাণু, বাবা থেকে শুক্রাণু আসছে, তারপরে মাতা থেকে হচ্ছে ডিম্বাণু আসছে, এই দুইটা মিলে তোমার হচ্ছে যে কি জাইগোট ফর্ম করছে, ঠিক আছে? জাইগোট। তো জাইগোট পরপরে বিভাজনের মাধ্যমে তোমার হচ্ছে যে দেহকোষ তৈরি করছে, ঠিক আছে? দেহকোষ। এখন এই দেহকোষের মধ্যে তোমার হচ্ছে যে যকৃত কোষও আসবে, এই দেহকোষের মধ্যে তোমার হচ্ছে যে নিউরন আসবে, ঠিক আছে? এই যে একটা তুমি এটাকে এই প্রথম যে কোষগুলো তৈরি হবে সেগুলোকে স্টেম সেল মনে করতে পারো। সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কোষে ডিফারেন্সিয়েট হয়, পরিণত হয়। কিছু যকৃত কোষে পরিণত হয়, কিছু তোমার নিউরনে পরিণত হয়, যাদের জেনেটিক গঠন একই কিন্তু কাজ ভিন্ন, ঠিক আছে? এটাই হচ্ছে স্টেম সেলের কনসেপ্ট। মানে স্টেম সেল এমন একটা সেল যেটা অন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে, অন্য যে কোনো সেলে রূপান্তরিত হতে পারে বা ডিফারেন্সিয়েটেড হতে পারে, ডিফারেন্সিয়েটেড হয়ে সেটা ভিন্ন ভিন্ন কাজ করে, কিন্তু একই ব্যক্তির কোষ, ঠিক আছে? একটা নির্দিষ্ট প্রকারের কোষ অনেকগুলো প্রকারের কোষে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, ভিন্ন ভিন্ন প্রকারের কোষে। এটাই হচ্ছে স্টেম সেলের কনসেপ্ট। তো স্টেম সেল থেকে আমরা কয়েকটা জিনিস, এটা কি কাজ করতে পারে, এটা বারবার বিভাজিত হয়, বিভিন্ন প্রকার কোষে কনভার্ট হয়, বারবার বিভাজিত হয়, বারবার বিভাজিত হয়ে বিভিন্ন প্রকার কোষে রূপান্তরিত হয়। আবার এটা হচ্ছে যে তোমার কারো ক্ষত স্থান হয়ে গেছে, কোনো একটা অর্গান কেটে ফেলছে, যেমন লিভার। লিভারে দেখবা যে অনেক সময় ক্যান্সার হয়ে গেলে লিভারে একটা অংশ কেটে ফেলে দেয়। এখন ওই যে অংশটা কেটে ফেলে দেয় সেই অংশটা আবার পূরণ হয়ে যায় কিভাবে, ওইখানে স্টেম সেলগুলো আবার বারবার বারবার বিভাজনের মাধ্যমে আবার অনেকগুলো লিভার সেল তৈরি করে ফেলে, যে অংশটুকু কেটে ফেলছে সেই অংশটা আবার পুনরায় তৈরি করে ফেলে। তারপরে বোন সেল চিন্তা করতে পারো, কারো হাড় ভেঙে গেলে প্লাস্টার করা হয়, কয়েকদিন পরে যে অংশ ভেঙে গেছে সেই অংশে আবার নতুন করে সেল তৈরি হয়ে ওই জায়গাটা জোড়া লাগাই ফেলে। এটাই হচ্ছে স্টেম সেলের কাজ, ঠিক আছে? স্টেম সেল তখন ওইখানকার স্টেম সেলগুলো বোন সেল তৈরি করে, তখন হচ্ছে তোমার হাড় তৈরি হয়ে যায়। তারপরে আবার যকৃতের মধ্যে যে স্টেম সেলগুলো থাকে সেগুলো আবার যকৃত কোষে কনভার্ট হয়ে যায়, তখন সেখানে যকৃতের যে অংশ কেটে ফেলছে, ধরো হচ্ছে এরকম, এটা ধরো হচ্ছে লিভার সেল, এই অংশটা কেটে ফেলে দিছে, এই অংশটা সার্জারি করে কেটে ফেলে দিছে, এখানে ক্যান্সার হয়েছে, তখন কি হবে, আবার তোমার হচ্ছে যে এই অংশটা আস্তে 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 তৈরি হয়ে আবার আগের মতো সেল হয়ে যায়। এই কাজটাই করা হচ্ছে মেইনলি স্টেম সেল। আচ্ছা, ওকে, তাহলে স্টেম সেল থেকে আমাদের এটুকু জানলেই হবে, এটা হচ্ছে যে প্রতিস্থাপন করা যায়, এখান থেকে নতুন নতুন টিস্যু তৈরি হয়, নতুন নতুন টিস্যু সেম কথা থেকেই আসবে, এই কথাগুলো নতুন নতুন টিস্যু তৈরি হতে পারে। আর এগুলো কৃত্রিমভাবে তৈরি করা যায়, কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে আর কি। স্টেম সেল থেকে বিভিন্ন প্রকার সেল কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে, যেটা হচ্ছে যে তোমার এখনো গবেষণা চলতেছে, এখনো কোনো মানে আউটপুট আসে নাই যেটা থেকে। তোমরা আপাতত এটুকু জানলেই চলবে, এখান থেকে আমরা হচ্ছে যে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে যে কিভাবে কোষ সৃষ্টি হয়েছে সেটা। তোমরা হচ্ছে যে এটা একটু ছবি তুলে রাখতে পারো, এই কনসেপ্টগুলো যাতে তোমাদের ভিজুয়ালাইজেশন হয়, তোমরা হচ্ছে যে পড়াশোনার জিনিসগুলা করতে পারে, এটা সামনে রেখে পড়লে সহজ হবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে আমাকে জানাও নেওয়ার শেষে।
ওকে। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের সাথে বলার কথা ছিল। গুড, খাতা লিখে ফেললে তো আরো ভালো। সেটা আমি তোমাদেরকে আজকে বলে ফেলি, ক্লাসের মাঝখানে বলে ফেলি। আহা, কিভাবে নোট লিখবে বা করবে এ ব্যাপারে আমি তোমাদের হচ্ছে যে কয়েকজনের নোট দেখছি। এখন তোমাদের নোটগুলোর মধ্যে আমি যে অসঙ্গতিগুলো দেখছি সেটা নিয়ে মেনলি কথা বলবো। তোমরা নোট করার সময় কি করো, বইতে যা যা আছে বা আমি যা বলছি একেবারে সব তুলে ফেলো। নোট এভাবে করলে তো তোমার আস্তে একটা বই হয়ে যাবে আবার সেটা, তাহলে তো তোমার এটা কোনো লাভ হচ্ছে না, তাই না? এখন নোট করবা কি, নোট করার পারপাস কি, আগে তোমার হচ্ছে যে গোল কি, কেন তুমি নোট করতেছো সেটা যদি ক্লিয়ার হয় তাহলে নোট কিভাবে করবে সেই নোটটা ইফেক্টিভ হবে। তুমি নোট করতেছো হচ্ছে যে আলটিমেট গোল আমাদের থাকে যাতে তোমার রিভিশনটা সহজ হয়ে যায়, ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার একেবারে কনসাইজড থাকে, সেই জিনিসগুলো তুমি যাতে পরীক্ষায় আউটপুট দিতে পারো। এখন আমাদের বইতে হয়তো একটা টপিকে বোঝানোর জন্য এক্সট্রা অনেক কথা বলছে ওরা, সেই কথাগুলোকে আমরা বাদ দিয়ে কাটছাট করে যে কথাটুকু আমাদের জানতেই হবে, যেটা জানলে আমি ওই বাকি কথাগুলো লিখতে পারবো নিজে থেকেই, সেই জিনিসগুলো আলটিমেটলি নোটে দরকার। ঠিক আছে? এখন তুমি সাপোজ আমি স্টেম সেল বোঝানোর সময় তোমাকে অনেক কথা বলছি বা বইতে অনেক কথা আছে, তুমি কিন্তু নোট করার সময় এত কথা লিখার দরকার নেই। তুমি স্টেম সেল নোট করতে কি লিখতে পারো, যে স্টেম সেল কাকে বলে, আর হচ্ছে জাস্ট ওই জাস্ট মনে রাখার জন্য তুমি ওই লিভারের যে চিত্রটা আছে সেটা আঁকতে পারো, আর হচ্ছে যে ডিফারেন্সিয়েটেড কিভাবে হয় সেটা বোঝানোর জন্য যে নিউরনের এক্সাম্পলটা দিছি, এবং হচ্ছে তোমার হচ্ছে যে এই যকৃত কোষের যে এক্সাম্পলটা দিছি সেটা তুমি হচ্ছে যে নোট করতে পারো। তাহলে কি হবে, তোমার নোটটা ইফেক্টিভ হবে। এখন তুমি যদি বইতে যাও দেখবে যে এই সেম কথার উপর ভিত্তি করে আরো 5-7টা লাইন লিখছে, ওই 5-7টা লাইন তোমার নোটে অ্যাড করার দরকার নেই, ওইটা তুমি বই পড়ার সময় পড়বা। নোটের দরকার হচ্ছে তুমি এক্সামের আগের রাইতে বই, এত বড় মোটা একটা বই 400-500 পেজের বই তুমি এক রাতে শেষ করতে পারবে না, বা 1-1.5 দিনে শেষ করতে পারবে না। এই যে এইচএসসি কিছু কিছু সাবজেক্টের আগে মাত্র একদিন গ্যাপ, এখন আগে এক রাত আর পুরো একদিন মিলে তুমি কিন্তু কখনোই বইটা পড়ে শেষ করতে পারবে না। ওই উদ্দেশ্যে তুমি নোট তৈরি করো, যাতে হচ্ছে যে পুরো জিনিসটা তুমি অল্প কথায় জেনে যাও, এজন্য নোট। তো তোমরা নোট করার সময় যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবা, বইতে তো অনেক তথ্য আছে, তুমি ওইখান থেকে জিস্ট কথাগুলো, মূল কথাগুলো নোটের মধ্যে অ্যাড করবা, আর কিছু ফিগার টিগার অ্যাড করবা, বা মূল যে জিনিসগুলো লাগবে। যেমন আমি দেখছি অনেকে আবার কিছু জিনিস সুন্দর করছে, তবে এক্সট্রা লিখে ফেলছে অনেক বেশি, এই জিনিসটা হচ্ছে ভুল আর কি, এই জিনিসটা করা যাবে না। যেমন হচ্ছে আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ওই যে আমরা জনন মাতৃকোষ এবং জন্মকোষের মধ্যে ডিফারেন্স গত ক্লাসে বলছিলাম, সেটা যে সিকোয়েন্স লিখেছি সেটা তুমি নোট করে ফেললো, সেটা ভালো হয়েছে, কারণ সেটা হয়তো বইতে নাই বা অন্য চ্যাপ্টারে আছে, কিন্তু তুমি এই জিনিসটা কনসেপ্টটা বোঝানোর জন্য এই জিনিসটা তোমার লাগবে। তো নোট করার সময় এই কথাগুলো মাথায় রাখবা, যে আমাকে জিস্ট লিখতে হবে, সব কথা আমি লিখবো না, মূল কথাগুলো লিখবো, যাতে আমি অল্প সময়ে পুরো জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া হয়ে যাবে, আমি মনে করতে পারি। বই তো পুরো পড়বাই, প্রত্যেকটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট তোমরা বই পড়বা, বই পড়ার পরে হচ্ছে যে তোমার এই আবার নোটটা রিভাইজ করবা, বারবার রিভাইজ করবা, তাহলে তোমার মূল কথাগুলো অল্প কথা তোমার মনে পড়ে যাবে। এটা হচ্ছে তোমাদের নোট নিয়ে কথা। এবার আসি আমরা টপিক। এখন আমরা পড়বো হচ্ছে কোষ সৃষ্টি সম্পর্কে, কিভাবে প্রথম কোষ সৃষ্টি হয়েছে। কোষ সৃষ্টি, এখন প্রথম কোষ সৃষ্টির যে হাইপোথিসিস ওরা বলে, যে এরকম করে তোমার মিথেন, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এগুলো আলাদা আলাদা ছিল না শুরুতে, এগুলো হচ্ছে মিশ্র অবস্থায় ছিল, মিশ্র অবস্থায় ছিল, অবস্থায় ছিল। এটা হচ্ছে একটা হাইপোথিসিস, শুরু থেকেই বলি, মানে এগুলোর কোনো সাইন্টিফিক বেসিস এখনো প্রমাণ করতে পারে নাই কেউ। তারপর এগুলো মিক্সড হয়ে এগুলো কি তৈরি করছে, অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। আর আমরা জানি অ্যামিনো অ্যাসিড আলটিমেটলি কিসে কনভার্ট হয়, প্রোটিনে কনভার্ট হয়, প্রোটিন তৈরি করে অ্যামিনো অ্যাসিড থেকে। তো তোমার হচ্ছে যে এরপরে কি তৈরি করছে, প্রোটিন, তাই না? এরপর প্রোটিন তৈরি করছে, প্রোটিন তৈরি করার পর কি হয়েছে, ওয়েট এক মিনিট।
তো এরপরে তোমার হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে, প্রোটিন তৈরি হয়েছে। তাহলে প্রোটিন একটা কম্পোনেন্ট সেলের, সেই প্রোটিনটা একটা কম্পোনেন্ট চলে আসছে। এরপরে তোমার হচ্ছে যে রিভলিউশনের মাধ্যমে তোমার হচ্ছে যে জড় বস্তুগুলা, প্রথমে জড় বস্তু থেকে কোষ সৃষ্টি হয়েছে, সেটা বলা হয় যে জড় বস্তুগুলো তো প্রকৃতিতে আগে থেকে বিদ্যমান ছিল, সেই জড় বস্তুগুলো একটা কম্পোনেন্ট, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট একসাথে হয়ে এরপরে তোমার সেল তৈরি করবে আর কি। এরপরে কিছু কার্বন যৌগ, পলিমার, সেগুলোও আসছে, কিছু কার্বন যৌগ আসছে এবং হচ্ছে পলিমারও আসছে। কিছু কার্বন যৌগ আসছে, পলিমার আসছে, তারপর হচ্ছে তোমার ডিএনএ তৈরি হয়েছে, সেই ডিএনএ এরপরে এই কম্পোনেন্ট সবগুলা মিলে একটা সেলে কনভার্ট হচ্ছে, সেল বা কোষ তৈরি করছে। ঠিক আছে, এটাই হচ্ছে কোষ তৈরির হাইপোথিসিস, যে গ্যাসগুলো প্রথমে একসাথে মানে আলাদা আলাদা ছিল না, একসাথে মিশ্র অবস্থায় ছিল, সেখান থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, সেই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়েছে। এরপরে প্রকৃতিতে আগে থেকে বিদ্যমান যে জড়বস্তুগুলো ছিল, সেই জড়বস্তুগুলা ও এটাতে অংশগ্রহণ করছে এই গঠনে। তারপর হচ্ছে কিছু কার্বন যৌগ ছিল সমুদ্র এবং পলিমার যৌগ ছিল, সেগুলো অংশগ্রহণ করছে। তারপরে ফসফোলিপিড বাইলেয়ার, সেল মেমব্রেন থাকে না বা কোষ ঝিল্লি, সেটার মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, সেটাও আসছে ফসফোলিপিড বাইলেয়ার। বাই মানে দুই, মানে দুইটা লেয়ার আর কি, দুইটা স্তর, লেয়ার মানে স্তর, দুইটা স্তর, দ্বিস্তরী। এটা আর কি কনসেপ্ট। তাহলে তোমরা মাথায় এই কথাগুলো, এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট আমি যেটা রাখলে আর কি, বইতে যেহেতু আছে সেটার জন্য, আর না হলে এমনি এটা কোনো সিগনিফিকেন্স নাই। এটা নোটে না রাখলেও চলবে। এখন আসো আমাদের আজকের টপিক। আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে কোষ প্রাচীর। এখন আমরা কোষ প্রাচীরে চলে যাই। সেল ওয়াল। আচ্ছা, তো সেল ওয়াল মেইনলি হচ্ছে যে উদ্ভিদ কোষের মধ্যেই থাকবে, প্রাণী কোষের সেল ওয়াল থাকে না। ঠিক আছে, এখন হচ্ছে যে এই সেল ওয়াল যেটা, সেটা হচ্ছে যে তোমার কোষ ঝিল্লি যেটা, ধরো হচ্ছে যে এটা যদি আমরা একটা সেলকে এরকম করে যদি চিন্তা করি, ভেনজিনের মতো করে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে যে তোমার কোষ ঝিল্লি, এই স্তরটা যদি কোষ ঝিল্লি চিন্তা করি, এটার উপরে একটা আবরণ থাকবে, আবার এটার উপরে উদ্ভিদ কোষে এটার উপরে একটা আবরণ থাকবে, সেটাই হচ্ছে তোমার কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর সবার বাইরে থাকে, কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে সবার বাইরে, সেলের সবচেয়ে বাইরের স্তর। এরপরে থাকে হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন সবার বাইরের স্তর, সরি সবার, মানে কোষ প্রাচীর ভিতরে স্তর, কোষ প্রাচীর হচ্ছে সবার বাইরের স্তর, সেল ওয়াল। ঠিক আছে, এখন এই সেল ওয়ালের ইনার লেয়ার, আউটার লেয়ার, মাঝখানে কি কি লেয়ার আছে, সবকিছু আমাদের জানতে হবে। এখন এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে থাকে না, এটা কোথায় কোথায় থাকে আমরা বলতে পারি, এটা উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে, তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ব্যাকটেরিয়ায়, তারপরে হচ্ছে তোমার ছত্রাকের মধ্যেও থাকে, ছত্রাক, এগুলোর মধ্যে থাকে। ঠিক আছে, এগুলো গঠনটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পড়বো। আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটাও স্পেশালি বলে দিই, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে যে তোমার কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। এটার অ্যাডভান্টেজ কি জানো? সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ায় যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরের উপর কাজ করে এরকম কিছু ড্রাগ আছে, সেগুলো যদি মানে এরকম কিছু ওষুধ আছে যেগুলো যদি শুধু গিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপর কাজ করে, মানুষের সেলগুলোতে যেহেতু কোনো কোষ প্রাচীর নাই, তাহলে সেগুলো মানুষের সেলগুলোর কোনো ক্ষতি করবে না। মানে শুধু সিলেক্টিভলি গিয়ে ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, মানুষের সেলগুলোর কোনো ক্ষতি করবে না। ঠিক আছে,
এই জিনিসটা করে আর কি, এই কোষ প্রাচীরের উপর ডিপেন্ড করে। এরকম কিছু ওষুধ যেমন পেনিসিলিনের নাম শুনছে না, এই পেনিসিলিন এরকম করে কাজ করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া যে সেল ওয়াল বা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর আছে সেখানে গিয়ে অ্যাটাক করে। তো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে কিন্তু মানুষের সেলগুলো কোনো ক্ষতি করে না। এটা এখন আমরা কোষের ভৌত গঠন সম্পর্কে পড়ি। ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার। ভৌত গঠন, তো ভৌত গঠনের মধ্যে আমাদের কতগুলো কনসেপ্ট আসবে যে এটা কি দিয়ে মেইনলি গঠিত। তো এটার মধ্যে মেইনলি তিনটে স্তর থাকে, তিন স্তরে বিভক্ত। প্রথমে আমরা যদি চিন্তা করি এখানের মধ্যে প্রাথমিক প্রাচীর থাকে, প্রাথমিক প্রাচীর থাকে, তারপরে কিছু কিছুতে সেকেন্ডারি প্রাচীর থাকে, প্রাথমিক প্রাচীর উপরে, প্রাথমিক প্রাচীরের উপরে সেকেন্ডারি প্রাচীর থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীরও থাকে, টারশিয়ারি প্রাচীর থাকে। আচ্ছা, এখন এই যে প্রাথমিক প্রাচীর, যেটা প্রাথমিক প্রাচীর হচ্ছে সব কোষে থাকে, সবগুলা উদ্ভিদের মানে সবগুলা সেলওয়ালের মধ্যে থাকবে, সব উদ্ভিদ কোষের প্রাচীরে থাকে, সব উদ্ভিদ কোষের প্রাচীরের মধ্যে হচ্ছে যে প্রাথমিক প্রাচীর থাকবে। কিন্তু গৌণ প্রাচীর কিছু কিছু সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় থাকে, টারশিয়ারি আরো কম জায়গায় থাকে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে সেকেন্ডারি প্রাচীর এবং টারশিয়ারি প্রাচীর যেগুলোতে অনেক বেশি বিভাজন হয়, মেটাবলিজম হয়, সেগুলোর মধ্যে কিন্তু এই প্রাচীরগুলো থাকে না। এই প্রাচীরগুলো শুধুমাত্র হচ্ছে যে এই ছাড়া যেগুলো মেটাবলিজম কম হয় সেই অর্গানগুলোতে থাকে মেইনলি, ঠিক আছে। তাহলে এগুলো কোথায় কম থাকে সেটাও তোমাদের জানতে হবে। এই অবস্থা কেন সবাই হচ্ছে যে চলে যাচ্ছে? এরকমই হওয়ার কথা। এরপর হচ্ছে পরীক্ষার 15 দিন আগে হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের কথা মনে পড়বে, তখন ওয়ান শট দিয়ে কাজ চালাবে, ওইখানেই হচ্ছে যে বাদ হয়ে যাবে অ্যাডমিশনে গিয়ে। এরপর হচ্ছে 15তে পাবে 5, শেষ, জার্নি এখানে শেষ। এটা হচ্ছে লাখ লাখ স্টুডেন্টের কাহিনী আর কি। এখানে আমরা প্রথমে হচ্ছে যে মধ্যপর্দা সম্পর্কে একটু জানতে হবে। প্রথমে সৃষ্টি হয় মধ্যপর্দাটা, এগুলোর সময় এগুলো আমরা একটু মুছে ফেলি। প্রথমে আমরা মধ্যপর্দা সম্পর্কে জানবো, মধ্যপর্দা বা ফ্যামিলি সম্পর্কে জানবো। প্রথমে সৃষ্টি হয় মধ্যপর্দা। প্রথমে সৃষ্টি হয় মধ্যপর্দা। মধ্যপর্দা, মধ্যপর্দা সৃষ্টি হয় কোন ধাপে? টেলোপেজ ধাপে। ওই যে আমরা পড়লাম না, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, প্রোমফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওই টেলোফেজ মানে সবার শেষ যে ধাপটা, সেই ধাপে হচ্ছে তোমার এই মধ্যপর্দাটা তৈরি হয় বা মধ্য ল্যামিন এটা তৈরি হয়, টেলোফেজ ধাপে তৈরি হয়। এটা কি দিয়ে তৈরি হয়? কিছু ভেসিকল আসে, ভেসিকল, ভেসিকল মানে এরকম গোল গোল ফাঁকা ফাঁকা জায়গা, ভেসিকল, কিছু ভেসিকল, এবং হচ্ছে যে ফ্রাগমোপ্লাস্ট দিয়ে তৈরি, ফ্রাগমোপ্লাস্ট, এটা প্রকার রাসায়নিক বস্তু, সেটা এই দুইটা মিলে হচ্ছে তোমার মধ্যপর্দা বা মিড ল্যামিনি বা মধ্যপর্দাটা তৈরি হয়, ঠিক আছে। এখন এই প্রাগমোপ্লাস্ট কোথা থেকে আসে, তারপর হচ্ছে যে ল্যামিলি কোথা থেকে আসছে সেটা তোমাদের একটু জানতে হবে। এই প্রাগমোপ্লাস্টের সোর্স হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। প্রাগমোপ্লাস্ট কোথা থেকে আসে? সাইটোপ্লাজম থেকে আসে। আর বেসিক্যাল হচ্ছে প্যাকটিন জাতীয় পদার্থ, হচ্ছে প্যাকটিন জাতীয় পদার্থ।
এটা আসে আমরা দেখলাম এরকম এরকম করে গলগি বডি দেখছি না কিছু এরকম এরকম করে গলগি বডি দেখছিলাম কিছু সেলের মধ্যে। ওই এরকম গলগি বডি থেকে আসে হচ্ছে যে বেসিকল গুলা। এই গলগি বডির মধ্যে কিন্তু বেসিকল ছিল এরকম এরকম। তোমরা খেয়াল করে দেখবে আমরা গলগি বডি পড়াশোনা দেখবে এরকম করে ছোট ছোট বেসিকল ছিল। সেগুলাই মেইনলি তোমার হচ্ছে সেগুলা এবং সাইটোপ্লাজম থেকে আসা প্রাগমোপ্লাস্ট এই দুইটা মিলিয়ে তোমার হচ্ছে যে তৈরি করছে মধ্যপর্দা। তাহলে এগুলো হচ্ছে গলগি বডি থেকে আসে। গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় বেসিকল দিয়ে তোমার হচ্ছে যেটা তৈরি হয় আর কি, ঠিক আছে। আর মধ্যপর্দা কিন্তু সব সময় থাকবে। মধ্যপর্দা যখন থাকবে না তখন তোমার হচ্ছে যে এগুলা ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। দুইটা কোষে একসাথে যুক্ত করে রাখা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা যখন থাকবে না তখন হচ্ছে যেটা ছিন্ন হয়ে যাবে। এখানে খুব ভালো একটা ফিগার আছে, আমরা যদি সেটা ড্র করার চেষ্টা করি। দাঁড়াও, এটা একটু মুছে ফেলি। তোমরা দ্রুত নোট করে ফেলবা, ঠিক আছে, বা ছবি তুলে ফেলবা। একটা কাজ শেষ হয়ে গেলে যখন তখন সাথে সাথে নোট করে ফেলবা। একটু ঝাপসা দেখাচ্ছে কি বলো তো? আমার কাছে মনে হচ্ছে একটু ঝাপসা। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? লিমা ক্লিয়ার দেখা যাচ্ছে? আদ্রিতা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এখন আমরা আঁকতেছি হচ্ছে মধ্যপর্দা, মানে পুরো কোষ প্রাচীরটা আঁকতেছি। একেবারে সবার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মধ্যপর্দা। আমি দেখাচ্ছি, ওয়েট, তোমরা একটু এঁকে ফেলো সাথে সাথে। তো এই যে তোমার প্রথম মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি মধ্যপর্দা। মধ্যপর্দা। তারপর প্রথম যেটা আঁকছি এই যে এটা, একটু ডিফারেন্ট কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, ওয়েট। প্রথমে এটার উপর যেটা আঁকবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তারপরে এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রথমে হচ্ছে মধ্যপর্দা, নীল কালারের যেটা সেটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর সেটার মধ্যপর্দার উপরে, তারপরে সেটার উপরে তৈরি হবে সেকেন্ডারি প্রাচীর। কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের উপর একটা থাকে, সরি, সেকেন্ডারি প্রাচীরের উপর একটা থাকে, সেটা হচ্ছে গৌণ টারশিয়ারি টারশিয়ারি প্রাচীর, ঠিক আছে। আর হচ্ছে যে এরকম করে দেখবে যে ফাঁকা কিছু জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কূপ এলাকা। কূপের মতো, কূপ এলাকা। কূপ আমরা কাকে বলি? এরকম করে গর্তের মতো যেটা, যেখানে ফাঁকা জায়গা থাকে সেটাকে তো আমরা কূপ এলাকা বলি, তাই না? তো এখানে এরকম করে একটা ফাঁকা গর্তের মতো জায়গা থাকে, সেটাকে বলা হয় কূপ এলাকা, ঠিক আছে। আচ্ছা, আর মধ্যপর্দার কাজ কি তাহলে? মধ্যপর্দা পাশাপাশি দুইটা কোষকে কোষকে সংযুক্ত রাখে মধ্যপর্দাটা। এখন এটা যদি কারো গলে যায় তখন দুইটা কোষ পৃথক হয়ে যায়। ধরো এইরকম করে আমরা যদি দুইটা সেল আঁকি, যে এদেরকে এইটা হচ্ছে যে তোমার যুক্ত রাখছে, মধ্যপর্দাটা ওদের মাঝখানে যুক্ত রাখছে। এখন এটা যদি গলে যায়
তখন দুইটা কোষ পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা আর কি। যখন মধ্যপর্দা গলে যাবে তখন দুইটা কোষ পৃথক হয়ে যাবে। এটা এটা বোঝাচ্ছে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় স্তর সম্পর্কে জানবো। দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা মুছে ফেলি। তোমরা বুঝতেছ? দেখি বলো তো, মধ্যপর্দার সূচনা কোন ধাপে হয়? মাইটোসিসের কোন ধাপে মধ্যপর্দা সৃষ্টির সূচনা হয়? সৌম্য ঠিক বলছো, আজকে দেখি একেবারে অবস্থা বেশি খারাপ। পোলাপান সবাই মনে হচ্ছে যে তোমার আন্দোলনের এগুলো নিউজ দেখতেছে, ভুল টাইমে ক্লাস নিয়ে ফেলতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরেও কন্টিনিউ করি। ওই রেকর্ড সবই দেখবে, বুঝছো? লাইভে যারা থাকবে, লাইভের গুরুত্ব তার সবাই বুঝে না, রেকর্ড সবাই দেখে ফেলবে কি। আচ্ছা, তা এখন হচ্ছে আমরা প্রাথমিক প্রাচীর সম্পর্কে, দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর। এখন আমরা প্রাথমিক প্রাচীর সম্পর্কে ইন ডিটেলসে জানবো। এখন প্রাথমিক প্রাচীর, দুইটা কোশ্চেন আনসার দাও। দেখি যারা ক্লাসে আছে তারা আনসার দাও। এই রায়হান, মেটাফিজ কখন বললাম আমি? এখন ঠিক করো। টেলোফেজ বলছি না? রায়হান ঠিক করো আনসার। টেলোফেজ বলছি, টেলোফেজ দাগাও। সরি, টেলোফেজ লিখো আর কি। লিজু ঠিক বলছি। লাইজু নাকি লিজু, কি বলবো? বাংলাতে এটা তোমার নাম লিখে দাও। তাহলে এটা মেইনলি গঠিত হয় কি দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। এগুলো কি? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তারপরে তোমার এই গ্লাইকোপ্রোটিন, এটাকে একটা প্রোটিনের মধ্যে ফেলতে পারি, যদিও এখানে মধ্যে তোমার দুই প্রকার প্রোটিনই থাকে। তারপরে এটাকে প্রোটিন কার্বোহাইড্রেট দুইটাই থাকে। গ্লাইকোমিন্স কার্বোহাইড্রেট। গ্লাইকোমিন্স হচ্ছে কি? কার্বোহাইড্রেট, সরি, গ্লাইকোমিন্স হচ্ছে কার্বোহাইড্রেট। আর প্রোটিন মিন্স প্রোটিন, মানে গ্লাইকোপ্রোটিন মানে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা মেইনলি প্রোটিনই বলবো, ঠিক আছে? জুট প্রোটিন। তাহলে এই তিনটা মেইন কম্পোনেন্ট দিয়ে তোমার হচ্ছে যে প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয়, বা প্রাইমারি লেয়ার যেটা, সেটা সৃষ্টি হয়। আর এটার মূল উপাদান যদি বলে, সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, কোষ প্রাচীরের মূল উপাদান বললেই তোমরা বলবো যে সেলুলোজ। আর সেটা মেইনলি কিসের কম্পোনেন্ট? সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীরের কম্পোনেন্ট। গৌণ প্রাচীরের মধ্যে, সরি, সেকেন্ডারি প্রাচীর যেটা বা গৌণ প্রাচীর যেটা, সেটার মধ্যে কিন্তু সেলুলোজ থাকবে। ঠিক আছে, তাহলে সেলুলোজ হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ প্ল্যান্ট সেল ওয়াল। লাইজো, ঠিক আছে। ওকে টেলোফেজ, রায়হান এবার ঠিক আছে। আচ্ছা, তো প্রাথমিক প্রাচীরের উপর যখন আরেকটা প্রাচীর তৈরি হবে, তখন আমরা সেটাকে বলবো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, আরেকটা কোশ্চেন আনসার দাও। সেটা হচ্ছে যে এই যে মধ্যপর্দার মধ্যে প্লাজমোপ্লাস্ট যেটা, সেটা সোর্স কি? কোথা থেকে আসে সেটা? সেটা কি মাইটোকন্ড্রিয়া থেকে আসে, গলগি বডি থেকে আসে, লাইসোজাইম থেকে আসে, নাকি সাইটোপ্লাজম থেকে আসে? কোন জায়গা থেকে আসে সেটার আনসার দাও। সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর কিছু কিছু জায়গায় তৈরি হয়, যেমন ট্রাকিড ভেসেল এগুলোর মধ্যে, ট্রাকিড ফাইবার এগুলোর মধ্যে তোমার হচ্ছে যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। ট্রাকিড এগুলোর মধ্যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় মেনলি, এখান থেকে একটা কম্পোনেন্ট আসবে সেলুলোজ। সেলুলোজ, একটা হচ্ছে লিগনিন। লিগনিন, এই দুইটা মিলে তোমার হচ্ছে যে সেকেন্ডারি প্রাচীরটা তৈরি করে। এটা 5 থেকে 10 মিলিমিটার পুরু হয়, এটাও লাগবে। 5 থেকে 10 মিলিমিটার পুরু, এটাও লাগবে। ওকে, সাইটোপ্লাজম। আচ্ছা,
তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবার উত্তরে ঠিক আছে, ওকে। তাহলে এই সেকেন্ডারি প্রাচীর বলছি সব জায়গায় থাকে না, কোথায় কোথায় থাকে সেটা বললাম। এখন থাকে না হচ্ছে কি ভাজক কোষের মধ্যে, যেগুলো অনেক বেশি বিভাজিত হয় ভাজক কোষে থাকে না। হচ্ছে তোমার ওদের বিপাকীয় কোষে থাকে না, যেগুলোতে মেটাবলিজম বেশি হয়। ধরো হচ্ছে যে কিছু কিছু সেলের আছে ফাংশন বেশি করতে হয়, বেশি বেশি কাজ করতে হয়, ওই কাজ ওই কোষগুলোতে, বিপাকীয় কোষগুলোতে তোমার হচ্ছে যে এই সেকেন্ডারি লেয়ারটা তৈরি হয় না। বিপাকীয় কোষ কোষ প্রাচীরে তখন একটা লেয়ার থাকে শুধু, সরি দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে মধ্যপর্দা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তৃতীয় যে স্তর সেটা তৈরি হয় না। সেই টাইপের কোষ উদাহরণ কি হতে পারে? পাতা, কর্টেক্সের কোষগুলা। পাতা অনেক বেশি কাজ করতে হয়, কারণ কি পাতার মধ্যে কি হয়, সালোক সংশ্লেষণ হয়, তো এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ না, এই অনেক বেশি কাজ করতে হয় পাতা। তারপরে কর্টেক্স, কর্টেক্স কোথায় থাকে? কর্টেক্স তো তোমার হচ্ছে যে দুই জায়গার মধ্যে, মেনলি হচ্ছে যে মূলের মধ্যে অনেক লম্বা একটা কর্টেক্স থাকে, আমরা আঁকলে দেখবো। তো সেটা হচ্ছে যে ওই খনিজ লবণ পরিশোষণ টরিশোষণ, পানি পরিশোষণ, সেটা ক্ষেত্রে হেল্প করে। তো এটা অনেক বেশি কাজ করে। তাহলে এটা বিপাকীয় কোষের মধ্যে অনেক বেশি বিপাক কার্য হয়। এজন্য কর্টেক্স, পাতা এগুলোর মধ্যে সেকেন্ডারি প্রাচীর থাকে না, এটা ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে। তাহলে এগুলো আমরা একটু মুছে ফেলি, এখানে কাজ শেষ। এখন আমরা জানবো হচ্ছে কূপ এলাকা সম্পর্কে। যে আমরা একবার দেখছিলাম না কূপ এলাকা, সেই কূপ এলাকা সম্পর্কে আমরা জানবো, যেখানের মধ্যে শুধুমাত্র মধ্যপর্দা থাকে। এখন হচ্ছে আমরা কূপ এলাকা সম্পর্কে জানবো। কূপ এলাকা। এখন কূপ এলাকা সম্পর্কে আমরা কি জানবো? কূপ এলাকায় শুধুমাত্র মধ্যপর্দা থাকে, শুধুমাত্র গর্তের মতো জায়গা সৃষ্টি হয়, সেখানে শুধুমাত্র মধ্যপর্দা থাকে। কি থাকে? মধ্য পর্দা, শুধুমাত্র মধ্যপর্দা থাকে। তারপরে তোমার হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে প্লাজমা ডেজমাটা তৈরি হয়, ঠিক আছে। প্লাজমা, এটাকে পিট এলাকা বলা হয়, পিট এলাকা বলা হয়। এটা কি বলা হয়? পিট এলাকা বলা হয়। কি বলা হয়? পিট এলাকা বলা হয়, বা পিট ফিল্ড বলা হয়। এখানে যেহেতু তোমার শুধু একটা লেয়ার থাকে, শুধুমাত্র মধ্যবর্তী থাকে, তো এটা হচ্ছে সবচেয়ে পাতলা স্তর, সবচেয়ে পাতলা জায়গা, সবচেয়ে পাতলা বা থিন জায়গা কোষপ্রাচীর মধ্যে। আর এটা হচ্ছে যে প্লাজমা ডেজমাটা, একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ যে নালীর মাধ্যমে হয় তাকে বলা হয় প্লাজমা ডেজমাটা। প্লাজমা ডেজমাটা এই জায়গায় সংযোগ তৈরি করে। প্লাজমা ডেজমাটা, প্লাজমা ডেজমাটা সংযোগ তল হিসেবে কাজ করে। ধরো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমরা একটু আগে যেরকম আসছি সেরকম দুইটা সেল আঁকার চেষ্টা করি। এখন এখানে ধরো হচ্ছে যে এখানে অনেকগুলো লেয়ার আছে সেকেন্ডারি, এখানে এই এরিয়ার মধ্যে তোমার আর কিছু নাই। এটা হচ্ছে কি তাহলে কূপ এলাকা। এখন এখানের মধ্যে আমরা যদি এটাকে একটু বড় করে আঁকি, ধরো হচ্ছে এই ওয়ালটা, এটার মধ্যে এখান পর্যন্ত সেকেন্ডারি প্রাচীর থাকে, এখান পর্যন্ত সেকেন্ডারি প্রাচীর থাকে, প্রাইমারি সেকেন্ডারি থাকে। এই যে এই এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলছি কূপ এলাকা, ঠিক আছে। এই কূপ এলাকার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্রের মাধ্যমে কিছু জিনিস হচ্ছে ভিতরে ঢুকে আর কিছু জিনিস বাইরে বের হয়ে আসে, ঠিক আছে। একটা সংযোগ স্থাপন হয়, এটাকে বলা হয় প্লাজমা ডেজমাটা। একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ যে নালীর মাধ্যমে হয় তাকে বলা হয় প্লাজমা ডেজমাটা। তোমরা প্লাজমা ডেজমাটা বুঝছো কিনা, বুঝলে একটু কমেন্টে লিখে ফেলো প্লাজমা ডেজমাটা বলতে কি বুঝছো। আর এটা কি করে? পানি, খাদ্যবস্তু, হরমোন পরিবহন করে। পানি, খাদ্যবস্তু এবং হরমোন কি করে পরিবহন করে? হরমোন। পানি, খাদ্যবস্তু এবং হরমোন পরিবহন করে।
ওকে, ডান। এখন আমরা ভৌত গঠন সম্পর্কে মোটামুটি পড়ে ফেলছি, যা পড়ছি এনাফ। এখন হচ্ছে আমরা রাসায়নিক গঠন সম্পর্কে পড়বো, কোনটা রাসায়নিকভাবে কি দিয়ে গঠিত সেই রাসায়নিক গঠন সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, এখন তোমরা আমাকে সবাই বলো তো দেখি, সেকেন্ডারি প্রাচীরে কতটুকু পুরু, সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব কত, সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব কত সেটা সবাই বলে ফেলো তো। সবাই সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব লেখো। লিজু ঠিক বলছো। তাহলে মধ্যপর্দায় কি থাকে, মধ্যপর্দায় অনেক বেশি পরিমাণ থাকে হচ্ছে প্যাকটিক অ্যাসিড, অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড থাকে। এই প্যাকটিক অ্যাসিডের কারণে এটা হচ্ছে কিছুটা ঝিলির মতো, অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড থাকে, প্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কিছু লবণ টবণ থাকে, ক্যালসিয়াম প্যাকটেট, তারপর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে, ক্যালসিয়াম প্যাকটেট লবণ, তারপর হচ্ছে আচ্ছা সংক্ষেপে লিখি ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ, এগুলো থাকে। তাহলে প্যাকটিক অ্যাসিড থাকে, ক্যালসিয়াম প্যাকটেট লবণ থাকে, ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে, কিসের রাসায়নিক গঠনে, মধ্যপর্দায় রাসায়নিক গঠন। লিখছো সবাই 5 to 10 মিলিমিটার। যারা হচ্ছে যে একক লিখো নাই তাদের কারোটাই আমি গ্রহণ করব না, একক লিখতে হবে মাস্ট, একক লিখতে হবে। 5 to 10 মিলিমিটার নাকি সেন্টিমিটার এটা কেমনে বুঝবো আমি? আচ্ছা, প্রাথমিক প্রাচীর তাহলে কি দিয়ে গঠিত, মধ্যবর্তী তো গেল। প্রাথমিক প্রাচীর যেটা, সেটা আমরা অলরেডি ওই প্রাথমিক প্রাচীরের ভৌত গঠনে পড়ে ফেলছি, তারপর আমরা আবার একটু এঁকে রেখে নিক্ষেপ করি। প্রাথমিক প্রাচীরে থাকে হচ্ছে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজ আবার জাইলান, এরাবান, এগুলো অনেকগুলো থাকে। ঠিক আছে, এগুলো জানতে হবে। হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো এমসিকিউতে আসে, বুঝছো? গ্লাইকোপ্রোটিন। আবার সেলুলোজের মধ্যে কি, জাইলান, জাইলান্স, এরাবান্স, এগুলো নামে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, এগুলো হেমিসেলুলোজের মধ্যে থাকে। মাইক্রোমিটার না, লিমা, এটা হচ্ছে মিলিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার না, তো মিলিমিটার না। ও সরি সরি, মাইক্রোমিটার, আমি ভুল বলছি, এটা হচ্ছে মাইক্রোমিটার। সরি, এটা একটু ঠিক করে নাও, এটা হচ্ছে মাইক্রোমিটার, মাইক্রোমিটার, 5 to 10 মাইক্রোমিটার। মাইক্রো, মাইক্রো, মিলিমিটার না। মাইক্রো মিনস হচ্ছে 1 মাইক্রোমিটার সমান সমান হচ্ছে 10⁻6 মিটার। এখানে ভুলও মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, মাইক্রোমিটার মানে 10/6, মিলিমিটার মানে 10/3, এটা মাইক্রোমিটার হবে, মিলিমিটার হবে না। সবাই ঠিক করে ফেলো, যাদেরকে মিলিমিটার বলছি সরি ফর দ্যাট। এখানে আরেকটা আছে গ্যালাক্টান্স, গ্যালাক্টান্স, এগুলো থাকে। তাহলে হচ্ছে যে প্রাথমিক প্রাচীরে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে এবং গ্লাইকোপ্রোটিন থাকে। আর হেমিসেলুলোজ মেনলি কি দিয়ে গঠিত, জাইলান্স, এরাবান্স এবং গ্যালাক্টান্স, জাইলান্স, এরাবান এবং গ্যালাক্টান্স। ঠিক আছে, এটাকে জ্যাক্স দিয়ে মনে রাখো, জাইলান, এরাবান্স, গ্যালাক্টান্স, সরি গ্যালাক্টান্স, এরাবান্স, জাইলান্স, এটা দিয়ে মনে রাখো। তাহলে মধ্যপর্দায় আবার আমরা একটু রিকেপ করে যেটুকু পড়ছি, মধ্যপর্দায় থাকে অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড এবং কিছু লবণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্যাকটেট লবণ এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ। আর প্রাথমিক প্রাচীর আমরা আগেই পড়ছি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে যে গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজ আবার কি দিয়ে করতে, জাইলান, এরাবান এবং গ্যালাক্টান, যেটাকে আমরা জ্যাক্স দিয়ে মনে রাখবো, জ্যাক্স।
আবার আরেকটা স্পেশাল, সেটা হচ্ছে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান এটা ক্রস লিঙ্কিং করে, একটার সাথে আরেকটাকে যুক্ত করে, ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে, ক্রস লিঙ্কিং করে। এটা হচ্ছে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজে ক্রস লিঙ্কিং করে, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজে ক্রস লিঙ্কিং করে কে? জাইলোগ্লুকান। এটা ভালো করে মনে রাখো, জাইলোগ্লুকান হেমিসেলুলোজে ক্রস লিঙ্কিং করে, জাইলোগ্লুকান হেমিসেলুলোজে ক্রস লিঙ্কিং করে, জাইলোগ্লুকান হেমিসেলুলোজে ক্রস লিঙ্কিং করে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, 5 to 10 মাইক্রোমিটার, গুড। আর কিছু কিছু জায়গায় সুবিরিনও থাকে, সুবিরিন। সেকেন্ডারি প্রাচীরে থাকে লিগনিন, আবার কিছু কিছু জায়গায় সুবেরিন থাকে, সুবেরিন নামক পদার্থ থাকে। এগুলো নিয়ে আমরা কোষ প্রাচীর ইন ডিটেলসে পড়বো। এখন তোমরা জাস্ট এগুলো মনে রাখো যে লিগনিন, সুবেরিন। লিগনিন থাকে সেকেন্ডারি প্রাচীরে, সুবেরিনও থাকে, থাকতে পারে মাঝে মাঝে, ওয়াক্সও থাকে, মোম থাকে মাঝে মাঝে। এখন আমি তোমাদের কিছু কথা বলবো যেগুলো তোমরা কখনোই ভুলতে পারবে না। এগুলো ভুলা হচ্ছে পাপ অ্যাডমিশন টেস্টের আগে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের আগে এগুলো কোনোভাবেই ভুলা যাবে না, এগুলো মাস্ট মনে রাখতে হবে। তুমি তোমার নাম ভুলে যেতে পারো, সমস্যা নাই, কারো থেকে জিজ্ঞেস করে নিলে হবে, কিন্তু হচ্ছে যে এটা ভুলা যাবে না, কারণ এটা তোমাকে কেউ বলে দিবে না অ্যাডমিশন টেস্টের সময়, ঠিক আছে? তো এটা হচ্ছে যে পারতেই হবে। সেটা কি? বিভিন্ন কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কোন তিনজন আছে আমি তাদেরকে দেখতে চাই। এখন তিনজন দেখাচ্ছে, কোন তিনজন আছে একটু তোমরা আমাকে সাড়া দিয়ে জানাও যে আমরা আছি। সেই তিন বান্দাকে দেখতে চাই, কারা লাইভ ক্লাসে আগ্রহী। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, কাইটিন, কাইটিন দিয়ে গঠিত। এটা ভালো করে মনে হয়। এটা হচ্ছে একটু লাল কালার করি। জিএমএসইউ, তোমার নামটা ভুলে গেছি, তুমি আবার কাইন্ডলি তোমার নামটা বলো, আমি ভুলে যাই আসলে। কাইটিন নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। লিমা আছে, ঠিক আছে। ওকে আদ্রিতা, গুড। আমিও তোমাদের পাশে সবসময় থাকবো, ইনশাল্লাহ। যারা এখন থাকবে আমি তাদেরকে আজীবনই মনে রাখবো ইনশাল্লাহ। যখন যেটা হেল্প লাগবে আমি সেটা করব। নিয়মিত ক্লাস করতে হবে, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড পলিমার দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ার প্রাচীর কি দিয়ে গঠিত? সরি, ব্যাকটেরিয়ার প্রাচীর লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন, ঠিক আছে? লিপোপ্রোটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপোপ্রোটিন দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড। শৈবালের কোষ প্রাচীর, শৈবালের কোষ, এগুলো ভালো করে মুখস্থ করবে, এগুলো এখন মুখস্থ করে যাবা শেষ। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, ঠিক আছে? গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড, শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড। তারপরে হচ্ছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর লিপোপ্রোটিন দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। তাসমিয়া আছে, ঠিক আছে। জাকিয়া সুলতানা, ওকে। এবার আর বলবো না ইনশাল্লাহ, যে পর জাকিয়া এসিও সুলতানা, ঠিক আছে। তাসনিয়া আছে, তাসনিয়া মনে হয় আজকে প্রথম ক্লাস করতেছো না? এর আগে কি লাইভে ছিলা তাসনিয়া? আবার এক কুশি শৈবাল ডায়াটমের প্রাচীরে স্পেশাল একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সিলিসিক অ্যাসিড। এক কুশি একটা শৈবাল আছে, এক কুশি, এক কুশি সে শৈবালের প্রাচীরে থাকে হচ্ছে সিলিসিক অ্যাসিড। কি অ্যাসিড? সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। এটা ভালো করে মাথায় রাখতে হচ্ছে। এক কুশি শৈবাল একটা আছে, সেটা হচ্ছে ডায়াটম, ডায়াটম। সে ডায়াটমের মধ্যে থাকে কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে স্পেশাল একটা কম্পোনেন্ট হিসেবে, ঠিক আছে? তাই মানে আগে কমেন্ট টমেন্ট করো নাই, দেখি নাই তো এই জন্য।
মনে হচ্ছে নতুন আর কি। আচ্ছা, তারপর সাধারণত কোষপ্রাচীরে কতটুকু সেলুলোজ থাকে? সাধারণত কোষপ্রাচীরে কতটুকু সেলুলোজ থাকে সেটা লাগবে। সেলুলোজ থাকে হচ্ছে 40%। সেলুলোজ 40%। সেলুলোজ থাকবে 40%। হেমিসেলুলোজ কতটুকু থাকবে সেটাও মনে রাখতে হবে। ওয়েট, ঠিক আছে, আজকে প্রথম। ওকে, হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ কতটুকু সেটা হচ্ছে 20%। তো তোমার মনে রাখবা, হেমির দ্বিগুণ হচ্ছে, হেমিসেলুলোজের দ্বিগুণ হচ্ছে শুধু সেলুলোজ, শেষ। হেমিসেলুলোজের দ্বিগুণ হচ্ছে শুধু সেলুলোজ। হেমিসেলুলোজ মনে রাখবা, সেটার দ্বিগুণ হচ্ছে সেলুলোজ, শেষ। হেমিসেলুলোজ 20%, সেলুলোজ 40%, শেষ। এভাবে করে মনে রাখতে পারবা। এই কম্পোজিশনটা লাগবে, মনে রাখা লাগবে, এটা আসতে পারে। বড় পরীক্ষাগুলোতে না আসলেও কলেজের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর প্যাকটিন থাকে হচ্ছে 30%। প্যাকটিন 30%। তাহলে 20% 10% বেশি, প্যাকটিন একটু বেশি থাকে। প্যাকটিন কোথায় থাকে মেইনলি? প্যাকটিন কোথায় থাকে বলো? সবাই কমেন্টে জানো প্যাকটিন কোথায় থাকে। এবং গ্লাইকোপ্রোটিন থাকে হচ্ছে 10%। তাহলে আমরা এগুলো মনে রাখার একটু ট্রিক্স বলি। গ্লাইকোপ্রোটিন 10%। তুমি এভাবে মনে রাখতে পারো যে হেমিসেলুলোজের দ্বিগুণ, হেমিসেলুলোজকে 2 গুণ করলে সেলুলোজ পাবা। হেমিসেলুলোজের সাথে 10 যোগ করলে, হেমিসেলুলোজ 20%, সেটার সাথে 10% যোগ করলে তুমি পাবা হচ্ছে প্যাকটিন। আর হচ্ছে হেমিসেলুলোজ থেকে যদি 10% বিয়োগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এরকম করে তুমি মনে রাখো না, মনে রাখতে পারলেই তো হয়েছে, তাই না? গ্লাইকোপ্রোটিন। তাহলে হচ্ছে যে হেমিসেলুলোজের দ্বিগুণ সেলুলোজ, হেমিসেলুলোজের সাথে 10 যোগ করলে প্যাকটিন, হেমিসেলুলোজ থেকে 10 বিয়োগ করলে গ্লাইকোপ্রোটিন, শেষ। এরকম করে মনে রাখো। মনে রাখতে পারবে না এরকম করে? তোমরা আমাকে জানাও নাই কেউ প্যাকটিন কোথায় বেশি থাকে, মধ্যপর্দায় থাকে নাকি প্রাথমিক প্রাচীরে থাকে নাকি গৌণ প্রাচীরে থাকে? এটা তো কালো কালির কারণে ইয়ে করতেছে না। আচ্ছা, এখন হচ্ছে সূক্ষ্ম গঠন বলবো আমরা। এখানে সূক্ষ্ম লেভেলে চলে যাচ্ছি আমরা, আলট্রা স্ট্রাকচার, সূক্ষ্ম গঠন, ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। প্রধান উপাদান সেলুলোজ, ঠিক আছে। এখন সেই সেলুলোজ কি? সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের একটা পলিমার, গ্লুকোজের পলিমার। এখন বিটা ডি গ্লুকোজ বলতে কি বোঝায়? দেখো, আগে তুমি হচ্ছে যে বিটা কার্বন ছিল, তারপরে বিটা গ্লুকোজ ছিল। ধরো হচ্ছে যে একটা যৌগ আমরা যদি লেখার চেষ্টা করি, আগে প্রথমে কার্বনগুলো লিখে ফেলি। আহ, ধরো হচ্ছে এটা 4 কার্বন বিশিষ্ট, এখানের মধ্যে আমি একটা কার্যকরী মূলক দিলাম, সেটা হচ্ছে OH। আর বাকিগুলো আমি হাইড্রোজেন দিয়ে বসাই দিলাম। এখানে একটা মাত্র হাইড্রোজেন বসবে, 4টা হাত। এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, এখানে 3টা। এটা একটা যৌগ লিখলাম র্যান্ডমলি, ঠিক আছে। ঠিক আছে, লামিয়া, হ্যাঁ লামিয়া, গুড। এখন হচ্ছে যে এই যে কার্যকরী মূলকটা আছে, এই কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে কি? আলফা কার্বন। এটা কি?
আলফা কার্বন, এটাকে আমরা বলবো আলফা কার্বন, যেটার সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে। আমি এখানে লিখেও দিই, এটা আমরা লিখে রাখতে পারো, যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে, কার্যকরী মূলক যুক্ত থাকে, তাকে আমরা বলবো হচ্ছে কি আলফা কার্বন। আলফা কার্বন, ঠিক আছে। যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে তাকে আমরা বলবো আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত থাকে, এই কার্বন এবং এই কার্বন, এগুলো হচ্ছে বিটা কার্বন। এগুলো হচ্ছে কি বিটা কার্বন। এগুলো কি কার্বন? বিটা কার্বন। তাহলে আমরা পরে আবার একটা লাইন লিখে রাখবো যে আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে বিটা কার্বন বলে। বিটা কার্বন বলে। তাহলে হচ্ছে বিটার কাহিনী বুঝছো? শিমুল জামান, ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে, শিমুল মাত্র জয়েন করছো না? প্রথম অংশটুকু আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে, আমি কালকে আপলোড দিয়ে দিব, তো সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে। এখন বাকিটুকু কন্টিনিউ করে আমরা শেষের দিকে চলে আসছি যদিও। আচ্ছা, তাহলে আলফা কার্বন এবং বিটা কার্বনের কনসেপ্টটা ক্লিয়ার তোমরা সবাই? আমাকে একটু জানাও, তাহলে আমি নেক্সটে মুভ করবো ডি বলতে কি বোঝায়। লিখছো? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তো আমি বিটার ইয়েতে, ডি এর ইয়েতে আসতেছি। আমি আগে একটা সিকোয়েন্স তোমাদেরকে একটু সাথে একটু শেয়ার করি, যেটা তোমাদের লাগবে। মায়োফাইব্রিল, তারপরে হচ্ছে যে 250টি 250টি মায়োফাইব্রিল মিলে 250টি মায়োফাইব্রিল মিলে কি তৈরি করবে? একটা ফাইবার তৈরি করবে। ওকে, আচ্ছা, ডি এর কাহিনী বলি, তারপরে সেই কাহিনীতে যাচ্ছি যেগুলো লিখে রাখছি। এখন হচ্ছে যে বিটা ডি গ্লুকোজ। এই ডি গ্লুকোজ মানে কি? ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ, এটা হচ্ছে আলোক সক্রিয় সমতা ক্ষেত্রে। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ডি মানে হচ্ছে ডেক্সট্রো। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। রোটেটরি, ঠিক আছে। মানে আলোক সক্রিয়তা আমরা ইনশাল্লাহ জৈব যৌগের মধ্যে পড়বো। আমি তোমাদের জৈব যৌগের কিছু ফ্রিতে ক্লাস নেবো ইনশাল্লাহ, সে জৈব যৌগের মধ্যে আমরা পড়বো, সেটা সেকেন্ড ইয়ারে, বুঝছো, এখন না। আর যদি আমি 25-এর জন্য পড়ানো শুরু করি, যদি সময় সুযোগ করতে পারি তাহলে নিব, তখন তোমরা ওদের সাথে ক্লাস করে ফেলবা, ঠিক আছে। একদম বেসিক থেকে আমরা পড়বো, তো তুমি এখনই হচ্ছে যে পড়তে পারবে, এখন পড়ালে এখনই বুঝবে। এই টাইপ পড়াশোনা জৈব যৌগ নিয়ে আমরা করবো যখন, তখন দেখবা। তো সেখানে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো আর কি, আলোক সক্রিয়ত সমান করতে। এখন জাস্ট একটু আইডিয়া দিই। ডেক্সট্রো রোটেটরি মানে কিছু আছে আলো পড়লে কিছু আছে ডান দিকে ঘুরে, কিছু আছে বাম দিকে ঘুরে, ঠিক আছে। যেগুলো ডান দিকে ঘুরে তাদেরকে আমরা বলবো ডেক্সট্রো রোটেটরি, বা বাংলাতে হচ্ছে ডানাবর্তী। ডানাবর্তী মানে ডান দিকে আবর্তন করে আর কি, ঠিক আছে। তো আলো পড়লে এগুলো ডান দিকে আবর্তন করে, এটা আর কি। তাহলে এই ডি দ্বারা বোঝা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি বা ডানাবর্তী। বিটা দ্বারা বোঝা বিটা কার্বনের সাথে লিঙ্কেজ ফর্ম করছে। বিটা কার্বন কোনটা? আলফা কার্বনের সাথে যুক্ত কার্বন। আলফা কার্বন কোনটা? যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত আছে, ঠিক আছে। আশা করি বিটা ডি গ্লুকোজের মানে বুঝছো। এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের একটা
পলিমার। এবার আসো হচ্ছে যে সংখ্যা যেহেতু এগুলো মনে থাকে না, এর জন্য লিখে দিয়েছি বই থেকে। সেটা হচ্ছে তোমার 1 থেকে 3,000, তবে তোমাদের এখন মনে রাখতে হবে, ঠিক আছে? 1 থেকে 3,000 সেলুলোজ মিল হচ্ছে সেলুলোজ চেইন তৈরি করে। 1 থেকে 3,000 সেলুলোজ মিলে সেলুলোজ চেইন তৈরি করে। 100টি সেলুলোজ চেইন মিল হচ্ছে মাইসিলি ফর্ম করে। 1 থেকে 3,000 সেলুলোজ মিলে একটা সেলুলোজের লম্বা চেইন তৈরি করবে। এরকম 100টা চেইন মিলে একটা মাইসিলি গঠন করবে। আর মাইসিলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। তোমাদের আসতে পারে এটা কতে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কি, সেটা হচ্ছে মাইসেলি। এ আবার 20টা মাইসিলি মিলে একটা মায়োফাইব্রিল তৈরি করে। আর এরকম 250টা মায়োফাইব্রিল মিলে একটা ফাইবার তৈরি করে। তাহলে সিকোয়েন্স আই রিপিট: 1 থেকে 3,000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে একটা মাইসিলি, যেটাকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক বলা হয়, এত কিছু দিয়ে গঠন হওয়ার পরেও। এরপর হচ্ছে তোমার আবার 20টা মাইসিলি মিলে একটা মায়োফাইব্রিল তৈরি করবে। এরপর আবার 250টা মায়োফাইব্রিল মিলে একটা ফাইবার তৈরি করবে। ঠিক আছে? পঁচিশের আমি ইনশাল্লাহ দেখি, কারণ আমার ব্যস্ততা বেশি। তো ধরো 24-এর ওদের অ্যাডমিশন আসতেছে সামনে, ওইখানে অ্যাডমিশন একটা ব্যাচ থাকবে, অফলাইনে আছে প্লাস ওইটা অনলাইনে একটা ভার্সন থাকবে, বুঝছো? এর জন্য ব্যস্ততা। আমি শুরু করে দম করে যদি শুরু করে দিলাম কিন্তু কন্টিনিউ করতে পারলাম না, তখন ঝামেলা হয়ে যাবে। কথা দিয়ে দিলে তো কথা রাখতে হয়, তাই না? এই যেমন কত অনেকগুলা দিক স্যাক্রিফাইস করে তোমাদের জন্য পড়াশোনা করতে হয়, ক্লাস নিতে হয়, এগুলো তো এমনি এমনি হবে না, তাই না? আমাদের টিচাররাও এখনো, আমাদের যারা হচ্ছে যে যদি মেডিসিনের বা সার্জারি লেকচার থাকে, টিচাররা বলে যে 1 সপ্তাহ আগে ওনাদেরকে জানাই দিতে। তখন ওনারা আস্তে আস্তে একটু, ওনারা তো বেশি বিজি থাকে, একটু টাইম বের করে একটু প্রিপারেশন নিয়ে আসে। প্রিপারেশন নিয়ে ফেললে একটু ভালো ডেলিভারি দেওয়া যায়, ঠিক আছে? ধরো একটা ওয়ার্ড, এখানে তো এত পড়া, আমাদের তো অনেক ভাস্ট পড়াশোনা। একটা জিনিস সম্পর্কে একটু নিজে পড়াশোনা করলে ওইটা সম্পর্কে ভালো একটু এক্সপ্লেন করা যায়। তো এই জন্য এগুলো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে ক্লাস নিতে হয়। তো এই জন্য তোমার শুরু করলে হবে না, যদি টাইম ম্যানেজ করা যায়। তোমাদের তো এখনো টাইম আছে, তোমাদের হচ্ছে যে যদি ম্যানেজ করা যায় তাহলে ইনশাল্লাহ আমি শুরু করবো সেটা পরে। আগে এগুলো ভালো করে, এগুলো ক্লাসগুলো কন্টিনিউ করা ভালো করে। তাহলে 250টা মাইক্রোবিল একটা ফাইবার তৈরি করে। এই সিকোয়েন্সটা 1 থেকে 3,000, তারপর হচ্ছে 100 মিলে মাইসিলি, তারপর 20টা মাইসিলি মিলে একটা মাইফারবিল, তারপর 250টা। এরকম কয়েকবার একটু রিপিট করলে দেখবে মুখস্থ হয়ে গেছে, শেষ। লিখে লিখে পড়বা, মাস্ট। এবার আসা হচ্ছে আমরা যে কোষ প্রাচীরের গঠন টঠন পড়ছি, এবার হচ্ছে আমরা এগুলো নিয়ে কি করব, এবার কোষ প্রাচীরের কাজ করবো। এই যে এত, এই সম্পর্কে এত কিছু জানছি। একবার হচ্ছে যে ভৌত গঠন পড়ছি, একবার রাসায়নিক গঠন পড়ছি, একবার হচ্ছে যে সূক্ষ্ম গঠন পড়ছি, এত গঠন পড়ছি। এবার হচ্ছে যে এর কাজ পড়ি, কেন আমরা এটা এত গুরুত্ব দিয়ে স্টাডি করছি। এখন সবাই একটু, খুবই কমন একটা কোশ্চেন, সেটার আনসার লিখে ফেলো যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। এটা সবাই লিখে ফেলো, এটা কোনো না কোনো পরীক্ষা পাবাই পাবা তোমাদের এমসিকিউর মধ্যে। ঠিক আছে? ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে, মেডিকেলও আসছে অলরেডি এই কোশ্চেনটা। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাজ, 1 নম্বর কাজ হচ্ছে একটা আকৃতি দান করে, একটা নির্দিষ্ট আকৃতি দান করে, একটা শেপ দান করে, আকৃতি দান করে, বাহ্যিক এই দিক থেকে একটা শেপ দান করে, আকৃতি দান করে। নাম্বার 1। 2 নম্বর, এটা হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, আঘাত থেকে রক্ষা করে। 3 নম্বর হইতে পারে এটা হচ্ছে যে নির্দিষ্ট বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে, কোষের বাইরে এবং ভিতরে বস্তুর আদান প্রদান। দেখি, হ্যাঁ, কাইটিন, ঠিক আছে। এটা বাইরে দৃঢ়তা দান করে, এটা আকৃতি দান করার সাথে বলা যায় যে এটা দৃঢ়তা দান করে, দৃঢ়তা দান করে। আদান প্রদান, বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে, যেমন পানি এবং খনিজ লবণ পরিশোষণ নিয়ন্ত্রণ করে, পানি ও খনিজ লবণ পরিশোষণ নিয়ন্ত্রণ করে, খনিজ লবণ পরিশোষণ নিয়ন্ত্রণ করে, পরিশোষণ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? পানি ও খনিজ লবণ পরিশোষণ নিয়ন্ত্রণ করে। তাহলে নাম্বার 1 আকৃতি দান করে। নাম্বার 1, অনেকেই লিখছে, ঠিক আছে, জাকিয়া সুলতানা গুড, আদ্রিতা ঠিক আছে, তাসনিয়া ঠিক আছে, লামিয়া ঠিক আছে, গুড, ওকে।
আর এটা হচ্ছে একটা কোষ থেকে অন্য কোষকে পৃথক করে, একটা কোষকে অন্য কোষ থেকে পৃথক করে, কোষ থেকে পৃথক করে। এখন বলো তো এই পৃথক করলে এই পৃথক করাটা কখন আলাদা হয়ে যাবে, কখন আর পৃথক করাটা থাকবে না? যখন হচ্ছে যে তোমার ওই মধ্যপর্দা বা ল্যামিলি যেটা সেটা আলাদা হয়ে যাবে তখন। আর বিভিন্ন উদ্দীপনা পরিবহন করবে, বহি এবং অন্তর্দীপনা। ব্যাপারটা হচ্ছে কি দেখো, বাইরে থেকে একটা উদ্দীপনা এরকম করে না, বাইরে থেকে একটা উদ্দীপনাকে যেরকম পরিবহন করে ভিতরে পাঠাবে, আর ভিতর থেকে একটা উদ্দীপনাকে বাইরে পাঠাবে। এজন্য বলছে বহি এবং অন্তর্দীপনা পরিবাহক। বহি উদ্দীপনা মানে বাইরে থেকে একটা স্টিমুলেশন, বাইরে থেকে একটা খবর আসছে, সেটা সেলে পৌঁছায় দেওয়া। আবার সেল থেকে একটা খবর বাইরে পৌঁছায় দেওয়া, সেটা হচ্ছে অন্ত উদ্দীপনা। অন্ত উদ্দীপনা, ঠিক আছে? এটা হচ্ছে, এটা কিসের মাধ্যমে পরিবাহিত হয়? প্লাজমা ডেজমাট, ওই যে সংযোগ একটা বলছি না, সংযোগ মধ্যপর্দা দিয়ে একটা সংযোগ, সেই সংযোগটা হচ্ছে পরিবহন করে প্লাজমা ডেজমাটা। ঠিক আছে, প্লাজমা ডেজমাটা সেটা হচ্ছে পরিবহন করে নিয়ে যায়। ঠিক আছে, এই আর কি। তো এটা হচ্ছে মোটামুটি কোষ প্রাচীরের কাজ। তো এখন হচ্ছে যে আমরা অ্যাজ অলওয়েজ কারা কারা আছে একটু জানাও। তিনজন দেখাচ্ছে, এই তিনজন কে কে, আমি তাদেরকে দেখতে চাই আজকে। আসলে গত ক্লাসে তো 20 জনের মতো ছিল, সবাই আজকে কোথায় গেছে? এরকম দুরবস্থা হইলে কেমনে হবে? নাকি হচ্ছে যে এখনো তোমার হচ্ছে যে ইয়া শুরু হয় নাই, ক্লাস শুরু হয় নাই দেখে সিরিয়াসনেস কাজ করতেছে না? 300 জন মেম্বারের মধ্যে যদি 3 জন থাকে ক্লাসে, তো কেমনে হবে বলো? এত বেশি ইনসিনসিয়ার হলে তো হবে না। তারপরে আমি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা একটু রিক্যাপ করে ফেলি, কুইক রিক্যাপ। তাসনিয়া আছে, আদ্রিতা আছে, ঠিক আছে, গুড। মনে থাকবে তোমাদের কথা। আচ্ছা, আমরা একটু কুইক রিক্যাপ করব সেল ওয়াল সম্পর্কে। আজকে আমরা সেল ওয়াল সম্পর্কে কি কি জানলাম সেটা একটু রিক্যাপ করব। আমি রিক্যাপের সময় যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো একটু তোমাদের মনে রাখতে হবে আর কি, কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলাই হচ্ছে যে মাথায় থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে কোষ প্রাচীর। তোমরা জাকিয়া সুলতানাও আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভুল দেখাতে পারে, অনেকেই আছে আমি জানি, যারা সিরিয়াস তারা অবশ্যই থাকবে। দেখবা যে তোমরা যদি নিয়মিত থাকতে পারো, আমি কথা দিচ্ছি তোমরা ভালো করবা, অ্যাডমিশন টেস্টে ভালো করবে। এইচএসসি কিছু না আসলে, বুঝছো? এইচএসসি তুমি হচ্ছে যে শেষের 3-4 মাস ভালো পড়ে অনেকে প্লাস পেয়ে যাবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে না শেষের 3-4 মাস পড়ে। এসে বলবে তোমাকে, অনেকে গল্প শোনাবে অনেক রকম, ঠিক আছে, কিন্তু ওই যে যে ভাইয়ারা গল্প শোনাবে যে 1-1.5 মাস পরে ক্র্যাক করে ফেলছে, যেমন আমিও। আমি হচ্ছে যে তোমাকে যদি বলি, অ্যাডমিশন টেস্টে আমি প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে, এটা তো আজকে ঝামেলা করবেই করুক, আমি অ্যাডমিশন টেস্টে দিব, এটাও ঝামেলা করবে। এখানে তোমার হচ্ছে যে কালো লিখে ফেলছি, তো সব কালো হয়ে গেছে, এই জন্য এগুলো ইয়ে করতেছে না। আমি নিয়েছিলাম হচ্ছে তোমার সোনলি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছিলাম 1 মাস 19 দিন, ঠিক আছে। এখন আমি যদি বলে বেড়াই, ঠিক আছে, মার্কেটিং এর জন্য বলতে পারি, সেটা আলাদা ব্যাপার। বাট হচ্ছে যে এমনি কিন্তু আমি সোনলি বলবো না, মজা করার জন্য বললাম। আমি যদি বলে বেড়াই যে আমি 1 মাস 19 দিন পরে মেডিকেলে চান্স পাইছি, তাহলে এটা হচ্ছে যে সম্পূর্ণ ভাওতাবাজি, ঠিক আছে। কারণ 1 মাস 19 দিন পরে এটা সম্ভব না, হিউজ সিলেবাস। 2.5-2 বছর ধরে পড়াশোনা করছি, সেটার ভিত্তিতে হচ্ছে যে একটা রেজাল্ট আসছে, তাই না? পরিশ্রম করছি, আল্লাহ সহজ করে দিয়েছে, আল্লাহ রহমত করছে, অনেকগুলো ব্যাপারের সমস্যা। এখন তোমার হচ্ছে যে আমি যদি বলি 1 মাস 19 দিন, তাহলে এটা হচ্ছে ভুয়া কথা। তোমাকে কন্টিনিউয়াসলি একটা পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে হবে, প্রতিদিন পড়াশোনা করতে হবে, প্রতিদিন একটা টাইম দিতে হবে, শুরু থেকেই সিরিয়াস থাকতে হবে। আমি শুরু থেকেই সিরিয়াস ছিলাম, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়া, বা হচ্ছে যে 2-1 দিন গ্যাপ গেলে আবার সেটাকে হচ্ছে টেনে অন্য একদিন একটু বেশি পড়ে সেটাকে টেনে ফেলা, এই জিনিসগুলো করতে হবে। কিন্তু কিছু কিছু পোলাপাইন কি করবে, তোমার ঘুম ভাঙবে হাফ ইয়ারলির আগে, হাফ ইয়ারলির আগে 1-1.5 মাস কোনো রকম পড়াশোনা করে হাফ ইয়ারলি দিয়ে দিবে, আবার ইয়ার ফাইনাল আগে 1-1.5 মাস পড়াশোনা করে ইয়ার ফাইনাল দিয়ে দিবে। এরা খুব রেয়ারলি ভালো করে, ঠিক আছে। এজন্য এখন থেকেই নিয়মিত থাকতে হবে। আহামরিতে পড়াশোনা করতে কেউ বলতেছে না। তোমার এখন হচ্ছে তুমি নতুন করে ইয়েতে উঠছো, ইন্টারমিডিয়েটে উঠছো, তুমি এখন ডেইলি 8 ঘন্টা পড়াশোনা করো, 7-8 ঘন্টা পড়াশোনা করলে হয়েছে। দিনের 3 ভাগের 1 ভাগ তুমি পড়াশোনা, তুমি এখন স্টুডেন্ট, তোমার প্রাইমারি কাজ কি? পড়াশোনা করা।
তাহলে পড়াশোনার মধ্যে তুমি দিনের 3/1 সময় না দিলে তো কিভাবে হবে, তাই না? দিনের 3/1 সময় দাও, এনাফ এনাফ। যে কোনো মেডিকেল যদি পড়তে, যে কোনো ভালো মেডিকেল ভার্সিটি পড়তে, যে কোনো ভালো ভার্সিটি চান্স হয়ে যাবে, হবেই হবে। কারণ অন্যরাই কাজটা করবে না, ঠিক আছে? এখানে একটু দেখবে, ওইখানে একটু দেখবে, এখানে আজকে একটু করবে, কালকে নাই, পরশু একটু দেখবে, এরপরের দিন নাই, এরকম করেই চলতে থাকবে, ঠিক আছে? ওদের ভাগ্যে কিছুই থাকবে না, এটা আর কি। তো এখন আমরা একটু রিক্যাপ করে ফেলি, ঠিক আছে? অনেকক্ষণ ছিল, তোমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তো আমরা একটু রিক্যাপ করি। ফার্স্ট অফ অল হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কাদের কাদের থাকবে? এটা উদ্ভিদ কোষে থাকবে, ছত্রাকে থাকবে, ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে। বলছিলাম ব্যাকটেরিয়া কোষ প্রাচীর আছে, প্রাণী কোষ আমাদের মধ্যে নাই। এটার সুবিধা কি? আমরা এই কোষ প্রাচীর বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারছি, যেটা শুধু কোষ প্রাচীরে কাজ করে। আমাদের যেহেতু কোষ প্রাচীর নেই, তারা আমাদের সেলের কোনো ক্ষতি করে না। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা চলে আসি হচ্ছে যে এখন ভৌত গঠন। ভৌত গঠনের মধ্যে আমরা পড়ছি প্রথম স্তর যেটা থাকে সবার মধ্যে, সেটা হচ্ছে মধ্যপর্দা বা ল্যামিন, মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দার উপরে কিছু কিছুতে তোমার হচ্ছে প্রাথমিক প্রাচীর তৈরি হয়, কিছু কিছুতে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, কারো কারো গৌণ প্রাচীর তৈরি হয়। প্রাথমিক প্রাচীর যেখানে থাকবে না, এরকম করে প্রাথমিক প্রাচীর যেখানে থাকবে না, শুধু মধ্যপর্দা থাকবে, সেই এরিয়াকে আমরা বলবো কূপ এরিয়া বা ফিট ফিল্ড। আর হচ্ছে যে প্রাথমিক প্রাচীর থাকবে অন্য জায়গাগুলোতে, তারপরে কিছু কিছু জায়গায় প্রাথমিক প্রাচীর থাকবে না, সেকেন্ডারি প্রাচীর থাকবে, সরি, প্রাথমিক প্রাচীর থাকবে, সেকেন্ডারি প্রাচীর কিছু কিছু থাকবে না। কোন কোষের সেকেন্ডারি প্রাচীর থাকবে না? সেগুলো হচ্ছে পাতা এবং হচ্ছে যে যেখানে বিপাক বেশি হয়, ঠিক আছে? যেমন কর্টেক্স টটেক্স, এগুলোর মধ্যে হচ্ছে তোমার বিপাক বেশি হয়, দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে কি হয়, এগুলোর মধ্যে সেকেন্ডারি প্রাচীর থাকে না, টারশিয়ারি প্রাচীর থাকার কোনো কথাই নাই। এরপরে যে পিট পেয়ার বা পিটফিল্ড, যেটা পিটফিল্ড এরিয়া বা কূপ এরিয়ার মধ্যে, এখানের মধ্যে হচ্ছে প্লাজমাডেজমাটা তৈরি হয় দুইটা কোষের মধ্যে। আর যদি মধ্যপর্দা বিগলিত হয়ে যায় বা গলে যায়, তখন দুইটা কোষ পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আমাদের ভৌত গঠন থেকে এটুকু জানলেই এনাফ। তারপর হচ্ছে এবার রাসায়নিক গঠনে আসো। রাসায়নিক গঠনের মধ্যে আমাদের হচ্ছে মধ্যপর্দা যেটা, সেটা হচ্ছে প্যাকটিক অ্যাসিড দিয়ে তৈরি, সেটার মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট থাকে, এগুলো হচ্ছে প্যাকটিন নামে পরিচিত। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমাদের মধ্যপর্দাটা তৈরি, এই জন্য এটা একটা জেলির মতো কিছুটা, ঠিক আছে, থকথক। তারপরে হচ্ছে মধ্যপর্দার পরে এবার যদি আমরা প্রাথমিক প্রাচীরে আসি, প্রাথমিক প্রাচীরে হচ্ছে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, তারপরে গ্লাইকোপ্রোটিন থাকে, ঠিক আছে? হেমিসেলুলোজ আবার কি দিয়ে তৈরি? জাইলান, অ্যারাবান, এগুলা এগুলা দিয়ে তৈরি, গ্লুকাগন। এরপর হচ্ছে জাইলোগ্লুকা এর নামে একটা আছে হেমিসেলুলোজ, সেটা হচ্ছে ক্রস লিঙ্কিং করে। জাইলোগ্লুকান নামে হেমিসেলুলোজ কি করে? ক্রস লিঙ্কিং করে। এটা তোমাদের জানতে হবে জাইলোগ্লুকান কি করে, কে ক্রস লিঙ্কিং করে। জাইলোগ্লুকান নামক একটা হেমিসেলুলোজ ক্রস লিঙ্কিং করে, ঠিক আছে? এরপরে তোমার সেকেন্ডারি প্রাচীরের মধ্যে আবার হেমিসেলুলোজ এবং লিগনিন থাকে, হেমিসেলুলোজ এবং লিগনিন থাকে, আর কিছু কিছু জায়গায় সুবেরিন থাকতে পারে। এটা হচ্ছে রাসায়নিক গঠন, ঠিক আছে? তারপর হচ্ছে সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনের মধ্যে আমরা কি পড়বো? সূক্ষ্ম গঠন একটা স্ট্রাকচার হচ্ছে যে হেমিসেলুলোজ হচ্ছে কি, বিটা ডি গ্লুকোজের অনেকগুলা পলিমার, বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? মেইন উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজ হেমিসেলুলোজ মেইন উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। এখন অনেকগুলা গ্লুকোজ মিলে 1 থেকে 3,000, অনেকগুলো গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি করে, 1 থেকে 3,000 সেলুলোজ মিলে কি তৈরি করে? সেলুলোজ চেইন তৈরি করে, ঠিক আছে? ওই 100টা সেলুলোজ চেইন মিলে একটা মাইসিলি তৈরি করে। মাইসিলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক, মাইসিলি, যেটা হচ্ছে 100টা সেলুলোজ চেইন দিয়ে তৈরি। একটা সেলুলোজ চেইন আবার 1 থেকে 3,000, 1 থেকে 3,000 সেলুলোজ নিয়ে একটা সেলুলোজ চেইন তৈরি হয়। আবার 100টা সেলুলোজ চেইন মিলে একটা মাইসিলি তৈরি হয়। আবার 20টা মাইসিলি মিলে একটা মায়োফাইবিল তৈরি হয়। আবার 200টা মায়োফাইবিল, 250টা মায়োফাইবিল মিলে একটা ফাইবার তৈরি হয়, ঠিক আছে? এভাবে সিকুয়েন্সিয়ালি ক্রনোলজিক্যালি তোমার মনে রাখতে হবে। এগুলো মিলে হচ্ছে টোটাল আল্ট্রা স্ট্রাকচারটা আর কি। এরপর আমরা কোষপ্রাচীরের কাজ পড়ছি। কোষপ্রাচীরের কাজের মধ্যে কি? কোষপ্রাচীরের কাজের মধ্যে হচ্ছে সবার আগে এটা একটা বাহ্যিক আকৃতি তৈরি করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। তারপর হচ্ছে যে এটা বিভিন্ন বস্তুর যাতায়াতের পথ হিসেবে কাজ করে। এরপর হচ্ছে প্লাজমাডেজমাটা বাইরে বহি উদ্দীপনা এবং অন্তর্দীপনা পরিবহন করে, ঠিক আছে? এই হচ্ছে মেইন কাজগুলো আর কি, কোর কাজ। তো এটাই হচ্ছে কোষপ্রাচীর সম্পর্কে ওভারভিউ। এই কথাগুলো তোমাদের মাস্ট মনে রাখতে হবে। আর ওই চিত্রটা একটু আঁকা শিখতে হবে। কোষপ্রাচীরের গঠন অনেক সময় আঁকতে দিবে, গঠন বর্ণনা করতে দিলে চিত্র দিয়ে যখন তুমি দিবা তখন ফুল মার্কস পাবা। এটা হচ্ছে আজকের ক্লাসে রিক্যাপ। ওকে, তোমার ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে থাকবা, শিডিউল অনুযায়ী হবে। আর যদি শিডিউল চেঞ্জ হয় আমি তোমাদের আগেই গ্রুপে জানাই দিব। আর ইনশাল্লাহ পরের ক্লাস যখন হবে এরপরে তোমাদের একটা এক্সাম নিব 3 ক্লাস মিলে, ঠিক আছে? আর যারা নিয়মিত নোট করতেছো তারা এই ক্লাসটা নোট করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। তোমাদেরকে আমি যে কথা দিছি যে এই চ্যাপ্টার শেষে যার নোট সবচেয়ে ভালো হবে তাকে একাধিক জনকে পুরস্কৃত করতে পারি। হয়তো একজন না, আমার 2 জন 3 জনের হচ্ছে যে তোমার নোট ভালো হয়ে গেছে, তখন 3 জনকে আমরা পুরস্কৃত করবো।
এরকম না যে একজনটা ভালো হলে একজনকে দিব ইনশাল্লাহ। তোমরা নোট সাবমিট করতে থাকো, আর এখানে পুরস্কারের ব্যাপার না, মেইন হচ্ছে পুরস্কার উৎসাহ দানের জন্য, মেইন তোমার নিজেরই লাভ হবে, নোট করে ফেললে পরীক্ষার আগে খুব সহজে রিভাইজ করতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম। চাকি আসসালাম, আল্লাহ হাফেজ।